Fire! Allah Akbar! Attack! Push back! 1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে যুদ্ধ শেষ হলেও প্রকৃত অর্থে সেদিন যুদ্ধ শেষ হয়নি, বরং সেদিন থেকেই শুরু হয়েছিল বাংলার ইতিহাসের সবচেয়ে গভীর রাজনৈতিক নাটক, যেখানে যুদ্ধক্ষেত্রে যারা তলোয়ার না তুলে নীরব থেকেছিল তারাই পরবর্তীতে একে একে ইতিহাসের নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছিল। পলাশীর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের চূড়ান্ত পর্ব, যার মূল চরিত্ররা যুদ্ধের পর খুব অল্প সময়ের মধ্যেই বুঝতে শুরু করেছিল ইংরেজদের সঙ্গে করা চুক্তি ছিল একমুখী, আর সেই চুক্তিতে ভারতীয় পক্ষের সুযোগ সুবিধাকে প্রাধান্য দেয়া হয়নি। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্রুততার সঙ্গে তাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপে প্রবেশ করে। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরানো ছিল শুধু প্রথম ধাপ। প্রকৃত লক্ষ্য ছিল বাংলার প্রশাসন, কোষাগার এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিজেদের হাতে নেওয়া। এই কাজে প্রথম যাকে সামনে রাখা হয় তিনি ছিলেন মীর জাফর। তাকে নবাব ঘোষণা করা হলেও বাস্তবে তিনি ছিলেন পুতুল নবাব। ইংরেজদের অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাই ছিল না তার। অন্যদিকে তার পক্ষে ছিল না জনগণের সমর্থন, সেনাবাহিনীও তার অনুগত ছিল না, ছিল শুধুমাত্র ইংরেজদের কাগজে স্বীকৃতি। মীর জাফর ক্ষমতায় বসার পর খুব দ্রুতই স্পষ্ট হয়ে যায় যে ইংরেজরা তাকে ক্ষমতা দিয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতা দেয়নি। নবাবের দরবারে প্রতিটি সিদ্ধান্তের আগে ইংরেজ রেসিডেন্টের অনুমতি লাগত। রাজকোষ থেকে বিপুল অঙ্কের অর্থ ইংরেজদের দিতে দিতে মীর জাফরের প্রশাসন অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ে। যে মানুষটি ভেবেছিল নবাব হয়ে সে বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সেই মানুষটি অল্প সময়ের মধ্যেই বুঝতে পারে যে সে নিজেই এখন ইংরেজদের হাতে নিয়ন্ত্রণের শিকার। এই সময়ে ধীরে ধীরে দৃশ্যপট থেকে সরে যেতে শুরু করে পলাশীর আরেক গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রকারী গোষ্ঠী জগৎ শেঠ পরিবার। বাংলার সবচেয়ে শক্তিশালী ব্যাংকার পরিবার ছিল সে সময়, যারা নবাবদের রাজকোষ পরিচালনা করত, যারা মুঘল দরবারেও অর্থ যোগান দিত। তারা পলাশী যুদ্ধের পূর্বে ভেবেছিল যে ইংরেজদের ক্ষমতায় বসিয়ে তারা নিজেদের প্রভাব আরও বাড়াতে পারবে, কিন্তু বাস্তবে ইংরেজদের অর্থনৈতিক দর্শন ছিল একেবারেই ভিন্ন। তারা কোনো মধ্যস্বত্বভোগী রাখতে চায়নি, তারা সরাসরি বাংলার সম্পদের উপর নিয়ন্ত্রণ চেয়েছিল। মীর জাফরের শাসনামলেই ইংরেজরা বুঝে যায় জগৎ শেঠ পরিবার যদি টিকে থাকে তাহলে বাংলার অর্থনীতি পুরোপুরি দখলে নেওয়া সম্ভব হবে না। ফলে প্রথমে তাদের রাজনৈতিক প্রভাব খর্ব করা হয়, পরে আর্থিক লেনদেনেও বাধা দেয়া হয় এবং শেষ পর্যন্ত তাদের সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয় করে তোলা হয়। ইতিহাস বলে মীর কাসিমের সময় জগৎ শেঠ পরিবারের সদস্যদের গ্রেফতার করা হয় এবং তাদের কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। যাদের ষড়যন্ত্র ছাড়া পলাশীর যুদ্ধ সম্ভব হতো না, তারাই শেষ পর্যন্ত ইংরেজ শাসনের প্রথম বড় শিকার হয়। পলাশীর ষড়যন্ত্রে যুক্ত অন্যান্য সেনাপতি ও অভিজাত শ্রেণীও খুব একটা ভালো পরিণতি ভোগ করেনি। যারা যুদ্ধের দিন সেনা নিয়ে দাঁড়িয়ে থেকেও যুদ্ধ করেনি, যারা ভেবেছিল নিরপেক্ষ থাকলেই ভবিষ্যৎ নিরাপদ থাকবে, তাদের একে একে প্রশাসন ও সেনাবাহিনী থেকে সরিয়ে দেয়া হয়। ইংরেজরা ধীরে ধীরে দেশি সেনাবাহিনী ভেঙে দেয়, ইউরোপীয় অফিসার বসায় এবং এমন একটি কাঠামো তৈরি করে যেখানে স্থানীয় কোনো শক্তির পক্ষে আর মাথা তুলে দাঁড়ানো সম্ভবই ছিল না। মীর জাফরের ব্যক্তিগত পরিণতি ছিল সবচেয়ে প্রতীকী। ইংরেজদের অর্থ দিতে না পারায় তাকে একবার ক্ষমতা থেকে সরানো হয়, আবার প্রয়োজনে ফিরিয়েও আনা হয়, পরবর্তীতে আবারও সরিয়ে দেয়া হয়। তার শাসনামল ছিল অপমান, অস্থিরতা এবং অসহায়ত্বের এক দীর্ঘ অধ্যায়। শেষ পর্যন্ত তিনি ক্ষমতাহীন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন এবং শেষ পর্যন্ত এভাবেই মৃত্যুবরণ করেন। ইতিহাস তাকে নবাব হিসেবে নয়, একজন বিশ্বাসঘাতক হিসেবে মনে রেখেছে। তাই আজও কেউ কারো সাথে বিশ্বাসঘাতকতা করলে তাকে নাম দেয়া হয় মীর জাফর। পলাশীর যুদ্ধের পর এই ঘটনাগুলো একত্রে একটি পরিষ্কার চিত্র তুলে ধরে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনোই তাদের ভারতীয় মিত্রদের দীর্ঘমেয়াদী অংশীদার হিসেবে দেখেনি। তারা দেখেছিল শুধুমাত্র অস্থায়ী হাতিয়ার হিসেবে।
কাজ শেষ হলে সেই হাতিয়ার ফেলে দেয়া হয়েছে, কখনো ধ্বংস করা হয়েছে, কখনো অপমানের মধ্যে ডুবিয়ে দেয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলার উপনিবেশিক শাসনের ভিত্তি স্থায়ী হয়। 1765 সালে দেওয়ানি অধিকার পাওয়ার মাধ্যমে কোম্পানি সরাসরি রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করে। এরপর আসে দুর্ভিক্ষ, শোষণ এবং সম্পদের ধারাবাহিক লুট। পলাশীর ষড়যন্ত্রকারীরা কেউই এই নতুন ব্যবস্থার অংশীদার হতে পারেনি, বরং তারা ছিল প্রথম প্রজন্মের সতর্কবার্তা যে বিদেশি শক্তির সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্র করে ক্ষমতা অর্জন করা যায়, কিন্তু সেই ক্ষমতা কখনো স্থায়ী হয় না। পলাশীর যুদ্ধ তাই শুধু নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের গল্প নয়, এটি হলো বিশ্বাসঘাতকতার রাজনীতি, উপনিবেশিক কৌশল এবং ষড়যন্ত্রকারীদের অনিবার্য পতনের ইতিহাস। এই ইতিহাস আমাদের বলে দেয় ক্ষমতা হয়তো একদিন পাওয়া যায়, কিন্তু নৈতিকতা হারালে ইতিহাসের আদালতে কেউই মুক্তি পায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।